কই গো ছোট্ট বন্ধুরা, চলে এলো তো তোমাদের গল্পমণি। জানো, এই যে গল্পটা আজকে আমি বলবো, এই গল্পটা হচ্ছে রাজা কাক্কা বোক্কার। এই গল্পটার নাম হচ্ছে রাজা কাক্কা বোক্কার কান্নাকাটি, লেখা শৈলেন ঘোষের। তাহলে শুরু করি আজকের গল্প। কোথাও কিচ্ছু নেই, ঠিক মাঝরাতে রাজা কাক্কা বোক্কার ঘুম ভেঙে গেল। হয়তো তার জল তেষ্টা পেয়েছিল, কিংবা হয়তো তার মাঝরাতে গান শোনবার ইচ্ছে হয়েছিল। রাজা বলে কথা, কখন যে কি ইচ্ছে যায় কে বলতে পারে। তাই তিনি আচমকা চেঁচিয়ে উঠলেন, কই হ্যাঁ হ্যাঁ তো নিশ্চয়ই, রাজার হুকুম শোনার জন্য কেউ না থাকলে রক্ষে আছে। আরে বাবা, অত কি, ঘুমোতে ঘুমোতে রাজা একবার খুব করে কাশুন না, অমনি সারা রাজবাড়িতে গেল গেল রব উঠে যাবে। কোথায় বদ্যি রে, কোথায় দাওয়াই রে। সুতরাং এখন এই নিশুতি রাতে রাজার হাঁক শুনলে কার এমন বুকের পাটা আছে যে সাড়া না দিয়ে থাকে? আশ্চর্য, আজ কিন্তু কেউ সাড়া দিল না, সবাই ঘুমোচ্ছে। এমনকি রাজার রাতের প্রহরীর দলও বেমালুম নাকে সর্ষের তেল ঢেলে ঘুম দিচ্ছে। এই রে গেল এবার নকরি। অবশ্যই ঘুমকে তুমি দোষ দিতে পারো না, কেননা মানুষগুলোকে কাল সারা রাত চরকিবাজি খেতে হয়েছে। কি না, রাজামশাই হুকুম দিয়েছিলেন রাজবাড়ির মন্ত্রী, অমাত্য, সিপাই, শান্ত্রী, নৌকর, চাকর সকলকে একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, তিনতলা থেকে 5 তলা উঠতে হবে, নামতেও হবে, আবার উঠতে হবে, আবার নামতে হবে। একবার দুবার নয়, সারা রাত ধরে 100 বার 200 বার। এ বাবা, যে সে রাজা নয়, এর নাম রাজা কাক্কা বোক্কা। তার হুকুম অমান্য করেছ কি খ্যাচ। সুতরাং কাল সারা রাত ধরে রাজবাড়িতে যে সে কি তুলকালাম কাণ্ড, একবারই লোক শুধু ওপরে উঠছে আর নিচে নামছে, আর রাজা কাক্কা বোক্কা তাই দেখছেন, হো হো করে হাসছেন। কি উদ্ভুটুরে রাজা রে বাবা! সবচেয়ে বেকায়দায় পড়েছেন বেচারা বুড়ো মন্ত্রী মশাই আর রসুই ঘরের বড় কর্তা। শ্বাসে জলে দুজনেই তো একটু বলতে নেই, তবু বলি দুটিকে হোঁদল কুতকুত বললেও কম বলা হয়। তা বলো, ওই বিশাল বপু নিয়ে সারা রাত ধরে সিঁড়ি ভেঙে ওঠানামা করা কি চারটিখানি কথা? সুতরাং আজ রাতে সবাই যদি বেহাল হয়ে ঘুমিয়ে পড়ে, তবে নিশ্চয়ই দোষ দেওয়া যায় না কাউকে। সুতরাং রাজা কাক্কা বোক্কা কই হ্যাঁ বলে হাঁক পারলেও কেউ সাড়া দিল না। সাড়া দিল না বললে ভুল হবে, বলা উচিত দিতে পারল না। সাড়া না পেয়ে তিনি প্রথমটা একটু অবাক হলেন। অবশ্য মনে মনে ভাবলেন হয়তো তার হাঁক ডাক কেউ শুনতে পায়নি। তাই তিনি আর একবার আরেকটু জোরেই ডাক দিলেন, কই হ্যাঁ। এবার কিন্তু রাজা সত্যিই আশ্চর্য হয়ে গেলেন, কেননা এবারও তিনি সাড়া পেলেন না। সুতরাং বুঝতেই পারা যায় তিনি ভেতরে ভেতরে খেপছেন। খেপতে খেপতে প্রথমটা দাঁত কড়মড় করলেন, অতঃপর খুশি পাকালেন, তড়াং করে দাঁড়িয়ে পড়ে তিড়িং করে লাফ মারলেন। লাফ মেরে তাঁর শয়নকক্ষের বাইরে এসে তিনি চক্ষু কপালে তুললেন, কেননা তিনি দেখলেন তার প্রহরী দুজন খড়ের দুপাশের চিত পটাং হয়ে ঘুম দিচ্ছে। আর দেখতে হয়, এই বুঝি একজনের পেটে চালিয়ে দিলেন ঘুষি, বুঝি গেল পেট ফেঁসে। না, মারলেন না তো। তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। হঠাৎ যেন মনে হলো তার কানে কিসের শব্দ ভেসে আসছে। তিনি ভালো করে কান পাতলেন। শব্দটা শুনতে শুনতে তিনি শব্দের দিকেই এগিয়ে চললেন। রাজবাড়ি এখন একেবারে শুনশান। তিনি বুঝতে পারলেন সবাই এখন ঘুমোচ্ছে, অথচ এই রাতে প্রহরীদের জেগে থাকার কথা। তাদের পায়ের শব্দ এখন কানে না এসে কিসের শব্দ তার কানে আসছে। তিনি আরো কপা এগোলেন। তিনি এ ঘরে ও ঘরে উঁকি মারলেন, অলিন্দের বাঁদিকে কপা গেলেন। তিনি জানেন এর পরেই মন্ত্রীর ঘর। তিনি মন্ত্রীর ঘরের সামনে এসেই থমকে দাঁড়ালেন। তিনি বুঝতে পারলেন শব্দটি মন্ত্রীর ঘর থেকেই আসছে। তিনি আর দেরি করলেন না, দরজা ঠেলে মন্ত্রীর ঘরে ঢুকে পড়লেন। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই, মন্ত্রী মশাই ঘুমোচ্ছেন।
তার ইয়া পেল্লাই পেটটি চিত হয়ে মৃদু মৃদু দোল খাচ্ছে, আর নাকের গর্ত দুটি তালে তালে মধুর সুরে ফুরফুরি কাটছে। রাজা কাক্কা বুক্কা তো দেখে শুনে থা, মনে মনে ভাবলেন, ও এ তোমার কীর্তি। ভেবেই তিনি খপ করে মন্ত্রী মশাইয়ের নাকের গর্ত দুটো চেপে ধরলেন। মন্ত্রী মশাই ঘুমের ঘোরে হাঁসফাঁস করতে করতে দিলেন ঝেড়ে এক লাথি। এক ঘায়েই রাজা কাক্কা বোক্কা ধপ পাস, একেবারে মাটির ওপর চিৎপটাং। সঙ্গে সঙ্গে মন্ত্রী মশাইয়ের ঘুম ভেঙে গেছে। তিনি ঘুম চোখে ভালো করে ঠাউর করতে না পেরে ভাবলেন, ঘরে বুঝি চোর ঢুকেছে। তাই চিৎকার করে হাঁক পারলেন, চোর চোর। ওহ মন্ত্রী মশাই! মন্ত্রী মশাইয়ের এই আকাশ ফাটানো চিৎকার শুনে কার চোখে আর ঘুম থাকে? গোটা রাজবাড়িটাই আতঙ্কে চেঁচাতে লাগলো, চোর চোর। তারপর লেগে গেল হুড়োহুড়ি। এ ছোটে এদিকে, ও ছোটে ওদিকে। ছুটতে ছুটতে তারা মন্ত্রীর ঘরেই হুড়মুড় করে ঢুকে পড়লো। ঢুকেই তো ভ্যাবাচাকা হাম্বা। দেখে কি, মহারাজ মাটির ওপর চিৎপটাং হয়ে পড়ে আছেন, আর মন্ত্রী মশাই চোরের ভয়ে চোখ কান বুঝে চোর চোর করে গোঙাচ্ছেন। তোল তোল আগে রাজা মশাইকে তোল। সবাই মিলে রাজাকে টেনে তুলতে না তুলতেই মন্ত্রী মশাই চোখ খুলেছেন, খুলেই হতভম্ব। আরে এ তো চোর নয়, কি যে রাজা মশাই স্বয়ং। রাজা তো ক্ষেপে লাল। কি এত বড় আসপর্দা! রাজাকে মন্ত্রী লাথি মারে, রাজাকে বলে কিনা চোর। রাজা গর্জন করে উঠলেন, মন্ত্রীকে পাকড়াও, নিয়ে চলো আমার ঘরে। শান্ত্রীরা মন্ত্রীকে পাকড়াও করে নিয়ে গেল রাজার ঘরে। তারপর মন্ত্রীকে রাজার জিম্মায় রেখে শান্ত্রীরা বেরিয়ে গেল। রাজা কাক্কা বোক্কা কটমট করে মন্ত্রীর দিকে চাইলেন, বললেন, এই যে মন্ত্রী মশাই, এখন নিশ্চয়ই ঘুম পাচ্ছে না? মন্ত্রী আমতা আমতা করতে লাগলেন। রাজা কাক্কা বোক্কা টেনে এক ধমক দিলেন, ডেকে ডেকে আমার গলা কাঠ হয়ে গেল, আর পড়ে পড়ে আপনি নাক ডাকাচ্ছেন। মন্ত্রী কি বলি ভাবতে ভাবতে ফট করে বলে বসলেন, আগে হুজুর, নাকের আর দোষ কি? শরীরের ওপর ধকলটা তো কাল কম যায়নি, সারা রাত ধরে একতলা আর পাঁচতলা করলে। বলতে বলতে হঠাৎ মন্ত্রীর নজরটা রাজার চোখের ওপর গিয়ে পড়ল। ব্যাস, মন্ত্রীর হয়ে গেছে একদম চুপ। রাজা ব্যঙ্গ করে বললেন, বলুন বলুন, থামলেন কেন? মন্ত্রী মশাই ভীষণ ভয় পেয়ে ঢোক গিলতে লাগলেন। রাজা ধাঁতিয়ে উঠলেন, আপনি তো ভীষণ ধরিবাজ মশাই, নাকও ডাকবেন, আবার নাকের দোষও ঢাকবেন। না, আমার কাছে আপনার চাকরি করা চলবে না, কাল থেকে আপনার মন্ত্রিত্ব নট। মন্ত্রী চমকে উঠলেন। আগে রাজা মুখ ঘুরিয়ে নিয়ে বললেন, আপনি এখন যেতে পারেন। মন্ত্রী এবার কাঁচুমাচু হয়ে বললেন, আগে নাক তো আমার একদিনই ডেকেছে, বারবার তো আর ডাকে না, একদিনই চাকরি খাওয়াটা কি ঠিক হচ্ছে? বেঠিক কি সঠিক সে জ্ঞানটা কি আমি আপনার কাছে নেব? রাজা ভীষণ রেগে করকে উঠলেন, আমি বলেছি চাকরি নট তো নট। মন্ত্রী এবার কাকুতি মিনতি শুরু করলেন, বললেন, আগে চাকরিটা গেলে বাড়ির ছেলে মেয়েগুলো না খেতে পেয়ে মরে যাবে, আমরা সবাই মরবো। রাজা সাফ সাফ উত্তর দিলেন, মরবেন তো মরবেন, আমার কি? মন্ত্রী যখন বুঝলেন রাজা কিছুতেই শুনবেন না, তখন তিনি বেপরোয়া হয়ে গেলেন। বললেন, আমার মরণই যখন আপনার ইচ্ছে, তখন আমি আপনার এই ঘরেই মরবো, এখান থেকেই আমি এক পাও নড়ছি না। রাজা চিৎকার করে উঠলেন, আমার ঘরে আমি আপনাকে মরতে দেব না, আপনি এখান থেকে এক্ষুনি চলে যান। মন্ত্রীও কোন ধরলেন, না আমি যাব না, আমি এখানেই মরবো। রাজা যখন দেখলেন এই একরোখা লোকটাকে শায়েস্তা করা সহজ নয়, তখন তিনি মনে মনে ফন্দি আঁটতে লাগলেন। হঠাৎ একটা ফন্দি তার মাথায়ও এসে গেল। রাজা কাক্কা বোক্কা বললেন, ঠিক আছে, আপনার চাকরিটা আমি খাবো না, তবে একটা শর্তে। মন্ত্রী জিজ্ঞেস করলেন, আগে শর্তটা কি? রাজা বললেন, অনেক দিনের ইচ্ছে আমি কাঁদবো। কান্না কেমন আমি কোনোদিন জানি না, আমায় কাঁদাতে হবে। মন্ত্রী ফ্যাল ফ্যাল করে রাজার মুখের দিকে তাকিয়ে রইলেন খানি, তারপর বললেন, এ আবার কি ধরনের শর্ত? আপনি কচি খোকা হলে না হয় কাঁদানো যেত, আপনার মতন বুড়ো খোকাকে আমি কাঁদাবো কি করে? রাজা রেগে বললেন, দেখুন, আপনার বকবকানির দরকার নেই, পারলে আপনি আমাকে কাঁদাবেন, না হলে চাকরি ছেড়ে চলে যাবেন। এবার মন্ত্রী ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠলেন, তিনি ফুঁসতে লাগলেন, তারপর চোখের পলকে তিনি রাজার ওপর ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে পড়েই রাজার গায়ে যেখানে সেখানে তিনি চিমটি কাটতে লাগলেন, আর চেঁচাতে লাগলেন, দেখি আপনি কাঁদেন কিনা। হায় কপাল, কোথায় কান্না! রাজা কাক্কা বোক্কা চিমটির জ্বালায় চিৎকার করে উঠে মন্ত্রীর চুলে ঝুঁটি খামচে ধরলেন।
তারপর রাজাতে আর মন্ত্রীতে টানাটানি শুরু হয়ে গেল। কি রাজা এইসা জোরে মন্ত্রীর চুলে ঝুঁটি ধরেছেন যে কার সাধ্যি ছাড়ায়। রাজাকে কাঁদাতে গিয়ে মন্ত্রী নিজেই কোঁকিয়ে উঠলেন, আগে রাজামশাই আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। শেষমেশ রাজা ছেড়ে দিলেন ঠিকই, কিন্তু রেগে কাঁই। তিনি মন্ত্রীকে এই মারেন তো সেই মারেন। কি, আমি রাজা, আমার গায়ে চিমটি কাটা? মন্ত্রী তাড়াতাড়ি রাজার সামনে হাত জোর করে চেঁচিয়ে উঠলেন, মহারাজ, আপনার গায়ে আমি ইচ্ছে করে চিমটি কাটিনি। আমি ভেবেছিলাম চিমটি কাটলে আপনি কাঁদবেন। মহারাজ, আমার ছেলেটা যখন দুষ্টুমি করে তাকেও আমি এমনি করে চিমটি কেটে শাসন করি, সে কাঁদে। রাজা এমন রেগে গেছেন সে কি বলবো। তিনি মন্ত্রীর দিকে হাত পা ছুঁড়ে বলে উঠলেন, যান, আমার সামনে থেকে আপনি বিদেয় হন। কাল থেকে আমার নতুন মন্ত্রী হবে। কাঁদাবার নামে নিজের ছেলের মতন রাজাকে ঠ্যাঙানো, আপনার আস্পর্ধা তো কম নয়। রাজাকে অমন রাগতে দেখে মন্ত্রীও ভয় জুজু। তিনি ঢোক গিলতে গিলতে বললেন, মহারাজ, আজকের রাতটা আমায় ক্ষমা করে দিন। কাল রাতের মধ্যে যদি আমি আপনাকে কাঁদাতে না পারি, তখন আপনার যা খুশি তাই করবেন। রাজার তবু রাগ গেল না। তিনি রেগেই উত্তর দিলেন, ঠিক আছে, কাল রাত অবধি আপনাকে সময় দেওয়া হলো। এরপরেও যদি আমাকে কাঁদাতে আপনি না পারেন, তবে আপনার শুধু চাকরিটাই যাবে না, প্রাণটাও যাবে। মন্ত্রী ধমক খেয়ে রাজার ঘর থেকে সুরসুর করে বেরিয়ে গেল এবং নিজের ঘরে ঢুকে পড়লেন মন্ত্রী। বাকি রাতটুকু মন্ত্রী মশাইয়ের আর ঘুমই হলো না। মন্ত্রী মশাই জেগে জেগে ছটফট করতে লাগলেন আর ভাবতে লাগলেন, এই বিয়াক্কিলে রাজাকে একটা উচিত শিক্ষা দেওয়া যায় কেমন করে। সকাল হতেই কাউকে কিছু না বলে মন্ত্রী মশাই শুকনো মুখে রাজবাড়ি থেকে বেরিয়ে পড়লেন। সারাটা সকাল তিনি রাস্তায় রাস্তায় ঘুরলেন। এখনো পর্যন্ত তাঁর মাথায় এলো না কি করলে তাঁর মুশকিল আসান হয়। আন মনে হাঁটতে হাঁটতে যখন আর পারলেন না, তখন তিনি বসলেন সামনেই নদী। একটুখানি বসতেই ফুরফুরে হাওয়ায় তার চোখ জুড়িয়ে এলো। তিনি বসতে পারলেন না, শুয়ে পড়লেন, তারপর ঘুমিয়ে পড়লেন। অনেকক্ষণ পর তাঁর ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই মন্ত্রী মশাই দেখলেন একটা লোক সামনে দাঁড়িয়ে তার দিকে চেয়ে চেয়ে হাসছে। মন্ত্রী মশাই ঝটপট চোখ সরিয়ে নিতে গিয়েও পারলেন না, কেননা তিনি দেখলেন লোকটা দুপা এগিয়ে এলো। যাচ্ছে তাই রকম নোংরা তার জামা কাপড়, তেমনি ল্যাংলা পটকা চেহারা। কি রে বাবা, লোকটা তাকে মন্ত্রী বলে চিনে ফেললো নাকি? হ্যাঁ, ঠিক তাই। লোকটা হাসতে হাসতে জিজ্ঞেস করে বসলো, কি মন্ত্রী মশাই, আপনি এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছেন? কার সঙ্গে ঝগড়া হলো? বুকটা ধড়াস করে উঠলো মন্ত্রী মশাইয়ের। এই রে, লোকটা সব জানে নাকি? লোকটা আবার বলল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন। আমার যদি ভুল না হয় তবে বলতে পারি রাজামশাইয়ের সঙ্গে নিশ্চয়ই আপনার একটা গন্ডগোল হয়েছে। এইবার আরো চমকে উঠলেন মন্ত্রী মশাই। তিনি এবার নিশ্চিত লোকটা সব জানে। কিন্তু কালকে রাতের ঘটনা আজ সকালে এই লোকটা জানলো কি করে? সুতরাং এবার মন্ত্রী মশাইয়ের কথা না বলে উপায় নেই। তিনি বললেন, হ্যাঁ, দুশ্চিন্তা আমার ঠিকই, কিন্তু রাজার সঙ্গে আমার গন্ডগোল হয়েছে এটা আপনাকে কে বললো? আরে মশাই, এসব জানতে আমাকে সাধ্য সাধনা করতে হয় না, আপনার মুখই তো বলে দিচ্ছে কি হয়েছে, বলুন দেখি। লোকটা জিজ্ঞেস করলো, সত্যি কথা বলতে কি, কালকে রাতে রাজার সঙ্গে অমন একটা সাংঘাতিক গন্ডগোল হবার পর থেকেই মন্ত্রী মশাই কেমন যেন নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। একজন কাউকে প্রাণের কথা বলার জন্য তিনি কাল থেকেই ছটফট করছিলেন। সুতরাং অন্য কাউকে না পেয়েই লোকটাকে পেয়েই তিনি কেমন যেন হাতে চাঁদ পাওয়ার মতন একটা চাপা আনন্দ মনের ভেতর আঁচ করতে পারলেন। কিন্তু তিনি লোকটাকে আরেকটু পরখ করার জন্য জিজ্ঞেস করলেন, কি হয়েছে সে আপনি শুনে কি করবেন? লোকটা চটপট উত্তর দিল, আমি আপনার কাজেও তো লাগতে পারি। সত্যি তাই। মন্ত্রী মশাই মনে মনে একজন সঙ্গীও খুঁজছিলেন। সুতরাং এই লোকটা ল্যাংলা পটকা হলেও তাকে সঙ্গী করতে মন্ত্রী মশাইয়ের এখন আর একটু আপত্তি নেই। কাজেই তিনি রাজামশাইয়ের বেয়াড়াপনার সব ঘটনা লোকটাকে বললেন এবং রাজামশাইকে কাঁদাতে না পারলে তিনি যে মন্ত্রী মশাইয়ের প্রাণ নেবেন এই নৃশংস কথাটাও বলতে তিনি ভুল করলেন না। লোকটা সব শুনে টুনে কোথায় ভয় পাবে তা নয়, হো 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 করে হেসে উঠল। বললো, দূর দূর, এই কথা, এর জন্য আপনার তো দুশ্চিন্তা। রাজাকে কেমন করে কাঁদাতে এসে আমার চেয়ে ভালো আর কেউ জানে না। বাছাধনকে এমন কাঁদাবো যে আর কোনো দিন আপনার সঙ্গে ট্যাঁপু করার সাহস পাবে না। সত্যি? মন্ত্রী মশাই আনন্দে প্রায় চিৎকার করে উঠলেন। তারপর জিজ্ঞেস করলেন, আপনাকে কি দিতে হবে? কিচ্ছু না, উত্তর দিল লোকটা। তারপর বলল, আপনার ডান হাতটা আমার কাছে শুধু একটু এগিয়ে দিতে হবে। হাতটা দেখি। কেন? আরে মশাই, দেখি না।
মন্ত্রী মশাই আর উচ্চবাচ্য করলেন না, ডান হাতটা শটান তার দিকে বাড়িয়ে দিলেন। লোকটা মন্ত্রীর হাতটা নিয়ে নিজের মুখের কাছে টেনে আনলো, হাতে একটা ফুঁ দিল, তারপর বলল, হাতটা মুঠো করে ফেলুন, একদম খুলবেন না। এমনি হাত মুঠো করেই রাজবাড়িতে চলে যান। দরবারে রাজা যে সিংহাসনে বসেন, সেই সিংহাসনের গদির নিচে আপনার মুঠো খুলবেন, আর আপনাকে কিচ্ছু করতে হবে না, তবে দেখবেন কেউ যেন জানতে না পারে। মন্ত্রী ফুর্তিতে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, এতেই রাজা কাঁদবেন? অত ব্যস্ত হচ্ছেন কেন, দেখুন না কি হয়। মন্ত্রীর আর তর সইল না, তিনি প্রায় ছুটতে শুরু করলেন। লোকটাকে যে একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল সেটা পর্যন্ত তার খেয়াল হলো না, এমনকি জিজ্ঞেস করতেও ভুলে গেলেন লোকটা কোথায় থাকে। হ্যাঁ, ডান হাতের মুঠো শক্ত করেই মন্ত্রী রাজবাড়িতে ঢুকলেন এবং কাউকে তোয়াক্কা না করেই দরবারে ঢুকে পড়লেন। ঢুকে রাজা মশাইয়ের সিংহাসনে বসার মখমলের গদির নিচে হাতের মুঠো খুলে ফেললেন। কিন্তু কি যে হলো তা কিছুই তার বোধগম্য হলো না। যাই হোক, সে নিয়ে এখন আর ভেবে কি হবে। তিনি দরবার থেকে বেরিয়ে শটান নিজের ঘরে, আর কিছু জানা গেল না। খানিক পরে দরবার শুরু হবার কথা, শুরুর আগে ভেঁপু বাজলো। রাজা কাক্কা বক্কা মুখখানা আধখানা হাসি আর আধখানা গোমড়া করে সিংহাসনে বসলেন। তারপর সারাক্ষণ নানান জনের নানান কথা শুনলেন, নানার ব্যবস্থা বাতলালেন। দরবার শেষে সিংহাসন ছেড়ে তিনি যখন অন্দরমহলে যাবার জন্য পা বাড়ালেন, তখনই একটা চাপা হাসির শব্দ শোনা গেল। কি ব্যাপার? হাসি শুনে রাজা কাক্কা বক্কা একটু থতমত খেয়ে গেলেন বটে, তবে তিনি থামলেন না, দ্রুত পা চালালেন। তিনি দেখলেন না, এক ঘর লোক তার পেছনটা অবাক হয়ে লক্ষ্য করছে আর ফিক ফিক করে হাসছে। ইরে, হাসছে কেন? হাসবে না, রাজার পেছনে যে একটা ল্যাজ গজিয়েছে। রাজা যতই হাঁটছেন সেটি তার পেছনে ততই দোল খাচ্ছে। রাজা ল্যাজ ঝুলিয়ে নিশ্চিন্ত মনে নিজের ঘরে ঢুকে গেলেন। আর এদিকে দরবার ভর্তি লোক রাজার ল্যাজ দেখে হাসাহাসি করলেও অবাক হয়ে ভাবতে লাগলো, তো আচ্ছা তাজ্জব ব্যাপার, মানুষ রাজার বাঁদরের মতন ল্যাজ গজালো কোথা থেকে? কথাটা মন্ত্রীমশাইয়ের কানে পৌঁছতে বেশি দেরি লাগলো না। শুনে স্তক মন্ত্রীমশাই আনচান শুরু করে দিলেন, এই কি সর্বনেশে কথা! তবে কি সেই লোকটা মন্ত্রীমশাইয়ের হাতের মুঠোর ভেতরে ল্যাজ গজানোর মন্ত্র পড়ে দিয়েছিল? এবার তিনি আড়ালে আবডালে লুকিয়ে বসে রাজার উপর নজর রাখতে লাগলেন, দেখা যাক তো কি হয়। দেখতে দেখতে রাত্রি এসে গেল, এখনই রাজা শুয়ে পড়বেন। এদিকে মন্ত্রীমশাই কি করেছেন, রাজার চোখকে ফাঁকি দিয়ে এক ফাঁকে টুক করে রাজার শোবার পালঙ্কের নিচে সেঁধিয়ে ঘাপটি মেরে বসে পড়েছেন। রাজা মন্ত্রীর কথা জানতেও পারলেন না, আর এতক্ষণ পর্যন্ত নিজের ল্যাজের কথাও টের পেলেন না। কিন্তু যেই না রাজামশাই শোবার জন্য পালঙ্কে বসতে গেছেন, ব্যাস, ল্যাজটি রাজা কাক্কা বুক্কার পায়ের ফাঁকে কিলবিল করে উঠেছে। এটা কি রে বাবা! রাজামশাই চমকে উঠলেন। তিনি ছপাং করে ল্যাজটি খামচে ধরে টান মারলেন। উহু, লাগছে কেন? তিনি আরেকবার টান দিলেন, এবারও লাগছে যেন। তিনি বারবার টানলেন, বারবার লাগলো। শেষবার টানতেই তিনি বুঝতে পারলেন তিনি তার নিজের ল্যাজ ধরে নিজেই টান দিচ্ছেন। তাঁর একটি ল্যাজ গজিয়েছে। তিনি ভীষণ ঘাবড়ে গেলেন। তিনি ভয়ে ময়ে তিরিং করে বিছানা থেকে লাফ মারলেন, নিজের ল্যাজ নিজেরই হাত দিয়ে উপরে ফেলার জন্য মোচড় দিলেন। কিচ্ছু হলো না, ল্যাজেই আটকে রইল। রে বাবা রে, কি হলো রে! তিনি প্রায় চিৎকার করে উঠেছিলেন, কিন্তু না, চিৎকার নয়, চিৎকার করলে তো সব জানাজানি হয়ে যাবে। সুতরাং ল্যাজ ধরে তিনি মরিয়ার মতন টানাটানি লাগালেন। শেষকালে যখন কিছুই করতে পারলেন না, তখন বুড়ো খোকা রাজা কচি খোকার মতন নিজের ঘরে ভ্যাঁ করে কেঁদে ফেললেন। এই চুপ, কেউ শুনে ফেলবে, আর শুনে ফেলবে। ছি, এই ল্যাজ নিয়ে তিনি কি করে লোকের কাছে মুখ দেখাবেন? তিনি কোথায় যাবেন, কি করবেন? অগত্যা তিনি ভ্যান ভ্যানিয়ে কাঁদতেই লাগলেন। দেখো, চোখ উপচে ঝরঝর করে জল গড়াচ্ছে। ঠিক এই সময় খাটের নিচে থেকে মাথা বার করলেন মন্ত্রীমশাই। হা 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 করে হাসতে হাসতে বেরিয়ে এলেন মন্ত্রীমশাই। হাসতে হাসতেই চিৎকার করে উঠলেন, রাজামশাই কেঁদেছেন, রাজামশাই কেঁদেছেন। রাজা কাক্কা বক্কা মন্ত্রীকে দেখে তো একেবারে ফুস, মানে ফানুষের মতন চুপসে গেলেন। কোথায় মন্ত্রীকে দেখে তিনি তুলকালাম শুরু করে দেবেন তা নয়, তিনি হাত জোর করে মন্ত্রীমশাইয়ের কাছে কাকুতি মিনতি শুরু করে দিলেন। মন্ত্রীমশাই, আমি আপনার চাকরিও খাবো না, প্রাণও নেবো না, আপনি দয়া করে আমার ল্যাজের একটা ব্যবস্থা করে দিন বলে হাপুস নয়নে কাঁদতেই লাগলেন। অমনি টুপ করে রাজার ল্যাজটা খসে পড়ে গেল মাটিতে। মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে সেটা তুলে নিলেন, বললেন, এই যে আপনার ল্যাজ, আপনি কেঁদেছেন, ল্যাজও খসেছে, আর আপনার লজ্জা পাওয়ার কিছু নেই। আজ আপনার ল্যাজ দেখে আমার শুধু একটা কথাই বারবার মনে হচ্ছে,
বোধহয় মানুষ বেশি বাড়াবাড়ি করলেই তার ল্যাজ গজায়, সে ল্যাজ কাউকে ছেঁটে দিতে হয় না। আক্কেল হলেই যার ল্যাজ গজায় সে কাঁদে, কাঁদলেই সে ল্যাজ আপনা আপনি খসে পড়ে। আপনারও তাই বলে মন্ত্রী মশাই রাজার ল্যাজটি রাজার হাতে তুলে দিয়ে হো হো করে হেসে উঠলেন। কিন্তু রাজা কাক্কা বুক্কা হাসলেন না। তিনি সেই ল্যাজটি হাতে নিয়ে অবাক হয়ে দেখতে লাগলেন আর ভাবতে লাগলেন, এটা কি গাধার ল্যাজ না ছাগলের, কে জানে। তাহলে দেখলে তো ছোট্ট বন্ধুরা, কোনো কিছুরই বাড়াবাড়ি ব্যাপারটা কিন্তু কিছুতেই ধাতে সয় না। তাহলে আমরা আর বাড়াবাড়ি না করে ভবিষ্যতের ভালো কাজগুলোর জন্য অপেক্ষা করব। আর দূর থেকে যারা গল্প শুনছেন তাদের অনেক নমস্কার, আমার ভালোবাসা, শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আর অনেক অনেক শেয়ার করবেন আমার গল্পকে, সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, আর তার সাথে শুনবেন, কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। আজ তবে এখানেই আসি, পরের সপ্তাহে নিশ্চয়ই কোনো চমক থাকছে। আসি তবে।